হ্যালো এভরিওয়ান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা সবারই জানা, তারপরও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আসলে আমরা ওই সময়ের, আমরা বলবো 90s-এর যারা ছিলাম ফ্যান ওয়ারফেজের, তারা আসলে অনেক কিছু আমরা জানি যেগুলো এখনকার জেনারেশন তোমরা অনেকেই জানো না। সো ওগুলো কিছু তুলে ধরবো, কিছু আলোচনা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং অজানা ব্যাপারগুলো একসময় ইতিহাসের পাতায় এই ব্যাপারগুলো স্থান পাবে। যেহেতু ওয়ারফেজের 40 বছর পথ চলা, ওয়ারফেজের সকল মেম্বার্স যারা নতুন, পুরাতন ফাউন্ডার যারা আসছেন গেছেন, অনেকের নাম হয়তো তোমরা জানোও না, তাদেরকে নামও আজকে উল্লেখ করব। তারা হয়তো অ্যালবামে ছিল না, কিন্তু অনেক শোতে ছিল, প্র্যাকটিসে ছিল। সেই জিনিসগুলো আজকে তুলে ধরবো এবং কিছু নাইস নাইস কিছু ইনফরমেশন দেবো যেগুলো তোমাদের হয়তো অজানা। আমার বিশ্বাস তোমাদের অজানা। ধন্যবাদ ওয়ারফেজের সকল মেম্বারদেরকে যে ওয়ারফেজ স্টিল লাইভ এবং একই রকম পাওয়ার নিয়ে, একই রকম উন্মাদনা, একই রকম সব কিছু নিয়ে, মানে লেজেন্ড একটা ব্যান্ড, সেটা এখনও এই প্রজন্মকেও সমানভাবে নাড়িয়ে দিচ্ছে, সমানভাবে তাদেরকে দিয়ে যাচ্ছে সারপ্রাইজ অ্যান্ড সারপ্রাইজ। যাই হোক, প্রথমে আসি ওয়ারফেজের কিছু ব্যাপার নিয়ে। যেমন তোমরা অনেকেই জানো না যে ওয়ারফেজের একটা প্রথম অ্যালবাম কি কাহিনী, কি অবস্থা। যেমন আমি বলি, এখানে ওয়ারফেজের এইটা ছিল প্রথম অ্যালবাম। এই যে কমল ভাই, এই যে সঞ্জয়, এই যে রাসেল আলী, বাবনা ভাই, টিপু ভাই, এই পেছনের তিনজন হচ্ছে সিনিয়র, সামনের দুজন ফ্রেন্ড। ছোট্ট একটা ঘটনা বলি। আমি যতদূর জেনেছি, কমল ভাই একবার একটা শো দেখতে গিয়েছিল ইন্দিরা রোডে। ওখানে রাসেল আলী এবং সঞ্জয় একটা ব্যান্ড ছিল, ওরা একটা ব্যান্ডে প্লে করতো। রাসেল আলী তার আগেও একটা ব্যান্ডের কিবোর্ডিস্ট ছিল, যে ব্যান্ডের নাম হচ্ছে অডিসি। প্রবাবলি, ইফ আই এম নট রং, প্রবাবলি অডিসি, যেটার মধ্যে পলাশ নামের একজন একসময় ফেমাস বাংলাদেশের সিঙ্গার ছিলেন। কিছু গান আছে যা হয়তো ইউটিউবে আছে কিনা জানি না, ও লাল শাড়ি রে নিশিরাতে যাই কোন বনে, এই টাইপের কিছু ওই সময়কার ধারায় ব্যান্ড সঙ্গীতের গান। ওটা একটা ব্যান্ড ছিল। তো ওইটার কিবোর্ডিস্ট ছিল রাসেল আলী। আর কমল ভাইয়ের ফ্রেন্ড ছিল হলো রাসেল আলীর বড় ভাই রুমেল আলী। তো রুমেল ভাই ওয়ারফেজে যাতায়াত ছিল, রুমেল ভাই বাইরে চলে যায়। রাসেল আলী এখানে ইন হওয়ার একটা ছোট্ট ইয়ে হচ্ছে, ওই যে ইন্দিরা রোডে কনসার্ট দেখতে গেছে, ওখানে সঞ্জয়, মানে এই সঞ্জয় আর রাসেল আলী প্লে করতেছিল। তো রাসেল আলীর অনেক শখ কমল ভাইয়ের সাথে প্লে করবে। কমল ভাই তখন তাকে একটা মজা করে খুব সম্ভবত একটা টার্মস দিয়েছিল, টার্মস অ্যান্ড কন্ডিশন, যে হ্যাঁ, তুমি যদি তোমার ওই বন্ধুটাকে, সঞ্জয়ের কথা বলছিল, তাকে যদি আমার সাথে কথা বলায় আমার ব্যান্ডে ইন করাও, দুজন একসাথে তাহলে জয়েন করতে পারবো। তো যেই কথা সেই কাজ হয়ে গেল এবং তা বাকিটা ইতিহাস। এই ছিল প্রথম অ্যালবামের কাজ। এটা আমরা যখন শুনি, আমরা ওই সময়ই আমরা মানে একেবারে শোনার সাথে সাথে বুঝে গেছিলাম যে ইটস সামথিং, ইটস গানা বি সামথিং। তখন কিন্তু বাংলাদেশে মাইকেল জ্যাকসনের ভয়াবহ রকম, মডার্ন টকিং আর মাইকেল জ্যাকসন ভয়াবহ রকমই। সেইখানে কিছু 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 ফ্যামিলির, খুব বাছাই করা কিছু ফ্যামিলির ছেলে পেলে সেখানে আমরা শুনতাম। স্করপিয়ন্স শুনতাম, তারপরে পিঙ্ক ফ্লয়েড শুনতাম, লেড জ্যাপলিন, ব্ল্যাক সাবাথ, হোয়াইট স্নেক, এই টাইপের কিছু ইয়ে শুনতাম তখনকার সময়। হ্যাঁ, তো লেড জ্যাপলিন, ব্ল্যাক সাবাথ, ডিপ পার্পল, এগুলো শুনতাম। সঞ্জয় কিন্তু স্পেশালি ডিপ পার্পলের ইয়ান গ্যালানের ভীষণ ফ্যান, এবং সে আমার মনে হয় তার ইন্সপিরেশনেই অনেকটা আসা। বাবনা ভাই তো আসলে, এরা তিনজন অসাধারণ এক জিনিস। ইন্ডিভিজুয়ালি দে আর ইনস্টিটিউট, আসলে তারা ইনস্টিটিউট, এক একজন এক এক জায়গায়, মানে মানে ইনস্টিটিউট বলা যায়। আসলে এটা আসলে বিশাল কিছু। এই পাঁচজন ফাউন্ডার, এর আগে কিন্তু আসছে, এর আগে রিশাদ ভাই আসছে, আর অনেকে আসছে গেছে, কিন্তু এখান থেকে মেইন জার্নিটা শুরু। এই এই হচ্ছে ওয়ারফেজের। এবং এখানে আরেকটা মজার ঘটনা আছে।
সঞ্জয় রাত হয়ে যাচ্ছিল রেকর্ডিংয়ে এই অ্যালবামের সেলফ টাইটেল, এই অ্যালবামটা, এটার মধ্যে যে একটি ছেলে, বসে আছি, এই গানগুলো এটার মধ্যে, বিচ্ছিন্ন আবেগ, তো তারপর সন্ধ্যা, তো এরকম কিছু গান, মানে এগুলো আসলেই একেবারে মানে ইতিহাসকে নাড়ানোর মতো গান কম্পোজিশন। তো সেখানে এগুলা সবগুলোই অলমোস্ট ভাবনা ভাইয়ের লেখা, সবগুলোই। তো এখন সঞ্জয় চলে যাবে, রাত হয়ে গেছে, রেকর্ডিং টাইম নাই, তো যে কারণে আর কিছু করার ছিল না, মানে কি করবে তখন, ওই বাবনা ভাই সফট গানগুলো গেয়ে দিল, তার মধ্যে বিচ্ছিন্ন আবেগ, তারপরে ছিল হলো বৃষ্টি নেমেছে, কি গান, বৃষ্টি নেমেছে রিম ঝিম সুরের লগনে, নিঝুম রাতে বৃষ্টি নেমেছে ওই মাটির ভালোবাসায়। কি গান। একদিন আমি হেঁটে চলছি পথে একা, হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি চারিদিকে আধার, আধার আর আধার, আধার আর অজ্ঞতায়, কোন দিন আমি গাইব সেই গান, যে গানে থাকবে না মলিন অহংকার, কোন দিন আমি গাইব সেই গান, যে গানে থাকবে শুধু জ্যোৎস্নার স্বচ্ছতা। এগুলো ছিল গান, আসলে ভিতরে এখনো গেঁথে আছে গানগুলো। যাই হোক, দেন এটা করার পরে ফার্স্ট অ্যালবাম তো আমরা এরপরে ভেবেছি, শুনেছি ওয়ারফেজ অনেকটা ডিসব্যান্ড, ওয়ারফেজ নাই, চলে গেছে, কারণ ওই রাতে খুব সম্ভব কারো আমেরিকাতে মনে হয় যাওয়ার বা কোনো একটা কান্ট্রিতে যাওয়ার কথা, এদিকে সঞ্জয় রাত বেশি হয়ে যেতে পারবে না, বাসায় ব্যাক করার কথা। সো সব কিছু মিলায় তাদের একটা খুব টাইট স্ক্যাজুয়াল বা শিডিউলের মধ্যে থেকে অ্যালবামটা শেষ করে এর আস্তে আস্তে করে হিট হয়। আমাদের মতো যারা খুব মিউজিক পিপাসু, খুব হ্যাভি মেটাল হার্ড রকের খুব পাগল, থ্র্যাশ মেটাল ডেথ মেটাল পাগল, তখন ডেথ মেটাল ওভাবে আসে নাই, থ্র্যাশ মেটাল কিছুটা আসছে, স্লেয়ারটা আসছে, প্রবাবলি ইয়েটা আসছে, সেপালচুরা আসছে, এরকম দিয়ে একটা ব্যান্ড এসছে আর কি। তো আমরা শুনতাম, তারপরে আর একটা ছিল তেসলা, এরকম কিছু ব্যান্ডগুলো ছিল। তো যাই হোক, এরপরে অনেক দিন গ্যাপ 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 গ্যাপ, এরপরে কিন্তু আসে অবাক ভালোবাসা। অবাক ভালোবাসারও কিছু কাহিনী আছে। এর মাঝখানে কমল ভাই খুব ভয়াবহ অবস্থা যায় কমল ভাইয়ের। কমল ভাই একদিকে আমেরিকাতে পড়াশোনা করেছে, এর মাঝখানে ওনার গার্লফ্রেন্ডের সাথে, এটা অনেকেই জানে না অবশ্য, ওনার গার্লফ্রেন্ড নিয়ে উনি বেশ বেশ ঝামেলা ফেস করছে, মেন্টালি ডিস্টার্ব ছিল। তারপর একটা বড় রকম অ্যাক্সিডেন্ট হয়, আর তার আপন ছোট ভাই কনক গাড়ি অ্যাক্সিডেন্ট করে, সেটা করে মারা যায়। সেটা একটা বড় রকম ধাক্কা লাগে কমল ভাইয়ের। এই সমস্ত নানান ঝামেলার মধ্যে কমল ভাই ইয়ে করে। এরপরে রাসেল আলী কিন্তু কিবোর্ডিস্ট, কিন্তু সে অ্যাজ এ মিউজিশিয়ান গিটারটা জানাটা স্বাভাবিক, কিন্তু কমল ভাইয়ের কাছ থেকে সে প্রচুর লেসন নিয়ে নিয়ে সে ভয়াবহ রকম একজন গিটারিস্ট হয়ে ওঠে। ঠিক সেকেন্ড অ্যালবামটায় কমল ভাই অসাধারণ মানে মহানুভবতা, আসলে কমল ভাই ভেরি বিগ হার্টেড ম্যান, অলওয়েজ অলওয়েজ অ্যাজ অলওয়েজ, সে অলওয়েজ জায়গা করে দিয়েছে নতুনদেরকে, এখনও মনে হয় দিচ্ছে। তো কমল ভাই সেকেন্ড অ্যালবামে রাসেল আলীকে মোটামুটি মনে হয় অ্যালবামের ম্যাক্সিমাম গানগুলি রাসেল আলীর মানে কিবোর্ড অ্যান্ড গিটার প্লেয়িংটা ম্যাক্সিমামই মনে হচ্ছে, যতদূর জানি আমি, ইয়ের করা, রাসেল আলীর করা। তো রাসেল আলী একটা মানে
একটা চিজ আসলে বাংলাদেশে যদি আর কিছু দিন স্টে করতো, কি ভয়াবহ যে আউটপুট হইতো, আল্লাহই ভালো জানেন আসলে। এই রাসেল আলী, যাকে আসলে আমেরিকা গেল, কিন্তু আমেরিকা আসলে বিগ প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। সেখানে তার নামে কাস্টমস গিটার আইভানেজ কম্পিটিশনেও সে ইয়ে হয়। তো এটা অবাক ভালোবাসার পর এসে যায়, অবাক ভালোবাসার পরে সে যায়। কিন্তু বাবনা ভাই ছিল তখন, বাকি মেম্বার্সরা ছিল। তো যাওয়ার পরে অবাক ভালোবাসা, তো অবাক ভালোবাসা আর একটা ঘটনা হলো, এটা বাংলাদেশের প্রবাবলি ফার্স্ট ডিজিটাল রেকর্ডিং মবিন ভাইয়ের করা। তো এই কারণে সাউন্ডটা কিছুটা মানে চাপা চাপা লাগছে, অ্যালবামের কিছুটা চাপা। আমরা একটু কষ্ট পেয়েছিলাম যে অ্যালবামটা একটু চাপা, সাউন্ডটা আর একটু ওপেন হলে ভালো হতো, আর একটু যেটা হয় পরে যে ডিজিটাল যে রেকর্ডিংগুলো হয়েছিল তার চেয়ে একটু চাপা ছিল, কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ। তো এই ইয়েটা কি বলে, অবাক ভালোবাসা, ওফ, আসলে এটা যে কি করছে এই অ্যালবামটা। একটু গাই দেখি। সব আলো নিভে যাক আধারে, শুধু জেগে থাক ওই দূরের তারারা, সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাক ওই সাগর আমার পাশে। আহা, 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 অবাক ভালোবাসায় সব বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে, হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। আহা, 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 অবাক ভালোবাসায়। শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে, নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না, যেন চুনি হিরে পান্না সাগরের বুকে, আলপনায় কে দিয়ে যায় ভালোবাসায়, অবাক ভালোবাসায়। গাইলাম, ধন্যবাদ, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। এই হচ্ছে সেকেন্ড অ্যালবাম, যেখানে ভয়াবহ আরো কিছু গান আছে। সঞ্জয়ের একটা গান আছে, আমাদের ভালোবাসা কোন কারণে একাকী করেছে দুজনাকে, হৃদয় ধুলো জমা জীবনের পথে নিঃস্ব হয়েছি আমি। আহ, কি গান! যাই হোক, এরপরে ব্যান্ডে কিছুটা ইয়ে হয়। প্রবাবলি এরপরে ফুয়াদ ভাই ইন করে, ফুয়াদ ভাই ইন করে রাসেল আলীর জায়গায় অ্যাজ এ কিবোর্ডিস্ট, গিটারিস্ট, বোথ। সেখানে জীবনধারাটা, আমি যদি ভুল না করি, জীবনধারাটা এইখানে কমল ভাইয়ের লিরিক্স ইন হয়। এইখানে কমল ভাই শুরু হয় কমল ভাইয়ের, মানে কমল ভাই শুরু থেকেই আসলে একটা ব্যান্ডকে লিড দিয়ে যাচ্ছিলেন, টিপু ভাই, কমল ভাই, বাবনা ভাই। তো টিপু ভাইয়ের ব্যাপারটা হচ্ছে লাইক ব্যাকবোন, ওয়ারফেজের ব্যাকবোন হচ্ছে টিপু ভাই। আর ফ্রন্ট ফাইটার বা লিডিং দিচ্ছিলেন হচ্ছে আসলে কমল ভাই। যত গিটারিস্ট, যত অনেকেই আসছে গেছে, সেখানে
আসলে কমল ভাইয়ের কারণেই আসছে, উনিই নিয়ে আসছেন অনেককে। অনেকেই জানেন না, অনেক এখানে মেম্বার্সদের এখানে নাই, যারা প্র্যাকটিসে আসছে গেছে, ইভেন অনেক ঘটনা আছে। একটা ঘটনা আমি জানি যে শোতে যাবে ওয়ারফেজ, সঞ্জয়, এটা জীবনধারার পরে, অনেক পরে, জীবনধারা, অসামাজিক, আলো তার পরে। আসলে এই অ্যালবামগুলো, এই যে ওয়ারফেজের সেলফ টাইটেল, অবাক ভালোবাসা, তারপরে হচ্ছে জীবনধারা, অসামাজিক, আলো, এই কয়টা অ্যালবাম ওয়ারফেজকে এমন লেভেলে নিয়ে গেছে যেখানে ওই অডিয়েন্সগুলো, ওই সময় আমাদের মতো যারা লিসনার ছিলাম, মানে একদম হার্ডকোর ডাই হার্ড ফ্যান, এরা আসলে ওয়ারফেজকে যা চাইছি ওয়ারফেজ তাই দিছে। এবং আমরা ওয়ারফেজকে আসলে ওই রকম চেষ্টা করেছি, মানে এক একটা কনসার্টে যখন এরা দাঁড়াইতো দেখতাম, মনে শান্তি লেগে যেত। স্পেশালি তখন যে পারফরমেন্সগুলো, সঞ্জয়ের যে পারফরমেন্স, রাসেল আলীর পারফরমেন্স, পাবনা ভাইয়ের, কমল ভাই, টিপু ভাই, মানে এটা আসলে আমরা দেখছি তো, এটার এর আনপ্যারাল, এগুলার আসলে কোনো ব্যাখ্যা হয় না। যাই হোক, কমল ভাই অনেক স্ট্রাগল করে, আহ, তারপরে বাবনা ভাই আবার চলে যায়। তারপরে এমনও কিছু ঘটনা বলি, যেমন আপনারা দেখবেন ইন্ডিয়াতে একটা চ্যানেল আছে, খুব সম্ভব তারা, তারা চ্যানেল, তারা টিভি বা কিছু একটা, ওইখানে নেই প্রয়োজন গানটা মাত্র তিনজনে পারফর্ম করে, টিপু ভাই, সঞ্জয় আর কমল ভাই। এই তিনটা লোক, আর কিন্তু কেউ ছিল না ব্যান্ডে, সোফার আই রিমেম্বার, সোফার আই নো, কেউ ছিল না। এই তিনটা মানুষ গিয়ে পুরো মিউজিক ভিডিওটা করে আসে, মিউজিক ভিডিওটা আছে ইউটিউবে, দেখবেন মাত্র তিনটা লোক, কেউ নাই ব্যান্ডে, মানে বাকিরা নেই, বাকি দুজন নাই, ইম্পর্টেন্ট দুজন পার্সন নাই, বাবনা ভাই নাই। এবং নেই প্রয়োজনটা কিন্তু কমল ভাইয়ের লাইফের একটা পার্ট, একটা ওনার গার্লফ্রেন্ডকে নিয়েই আসলে আমি যতদূর জানি উনি লিখেছিল, নেই প্রয়োজন, এমন দিনে, এগুলো সব কমল ভাইয়ের লাইফের পার্ট। আবার কমল ভাই ওই সময়টা পলিটিক্যালি ভয়াবহ অবস্থা চলে, ভয়াবহ অবস্থা চলে ওই সময়। জীবনধারা, ওই যে আমার ইতিহাসে এমনি জীবনধারা বদলে যারা যারা থেকে যায় তার ছায়া, হে আমার ইতিহাসে, তো এই টাইপের এই গানগুলো ওই সময়গুলোর জন্য একদম পারফেক্ট, এখনও পারফেক্ট, এখনকার সময়ের জন্য পারফেক্ট। ওই সময়গুলো লিরিক্সগুলো কমল ভাই লিখতো, কারণ ওই সময় ওয়ারফেজ একটু অন অ্যান্ড অফ চলতেছিল, মেম্বার আসা যাওয়া। তার মধ্যে একটা একটা শোতে তো ওই যে বললাম যে মেম্বার নাই, শো করতে যাবে, মিজানও নাই, তখন মিজান ইন করে আবার বের হয়ে গেছে বা কিছু একটা সামথিং রং, আমি যতদূর জানি। ঠিক তখন শো করতে যাবে, কোনো মানে শো সব কনফার্ম, ভোকাল নাই। খুব সম্ভব স্ট্রাইকিংসের মনিরকে তখন ফোন দিয়ে এসে টিপু ভাই মনে হয় মনিরকে নিয়ে গেছিল ওই শোটা কনফার্ম, মনির পারফর্ম করছিল। এরপরে এরকম আরও অনেক কিছু আছে, সাগর, ব্ল্যাকের সাগর গিয়ে বেস বাজাইছে বেশ কয়েক মাস। এরপরে এক্সট্রিনামের এবং ব্ল্যাকের দুইটার মধ্যেই সাগর ফাউন্ডার। এরপরে ছিল হচ্ছে মাসুমকে নিয়ে গেছে এক্সট্রিনামের ভোকাল হিসেবে, কিছুদিন প্র্যাকটিস করছে। এরকম অনেকগুলো জাত ছিল অন অ্যান্ড অফে, যাদের নাম এখানে নাই। এরপরে জুয়েল ইন করে, মাইসের যে এখন জুয়েল আছে সে ইন করে, খুব সম্ভব অসামাজিক বা জীবনধারা, আমার ঠিক কনফার্ম মনে নাই, অ্যালবামটা চেক করলে জানা যাবে। তো জুয়েল আসে, বেস বাবা সুমন সে আসেন। তো এই যে এরা আসেন, ফুয়াদ ভাই তো ইন হয়ে যায়, পরে একটা টাইমে দেখি ফুয়াদ ভাই আর নাই, সেখানে জুয়েল আসে, ওই যে মাইসের যে জুয়েল গিটারিস্ট, সে আসে। তো এইখানে এই জিনিসগুলো ইন হয়ে মোটামুটি ওয়ারফেজের মতো থাকে। এরপরেই আসে মিজান, মিজান আলোতে আসে। আলোতে এসে সবাই বুঝলো যে মিজান ইজ নট লাইক সঞ্জয়, বাট মানে হি ইজ ওকে ফর ওয়ারফেজ, হি ইজ ডিফারেন্ট সিগনেচার, তার প্যাটার্ন আলাদা, সব কিছু আলাদা, কিন্তু হি ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড মানে ওয়ারফেজের জন্য ইটস ওকে, নট ব্যাড, ইটস ওকে। এবং সেখান থেকে মিজান আস্তে আস্তে তার আইডেন্টিটি তৈরি করে। এবং আসলেই মিজান একটা মানে জিনিয়াস, যদিও তার ইংলিশ আন্ডারগ্রাউন্ড বা ইংলিশ ব্যান্ড বা কি বলবো রক হেভি মেটালে মানে
বাইরের যে আমরা বলি যেগুলো কাভার সং বা এগুলোতে অতটা ইয়ে না, কিন্তু মিজান ইজ মিজান বাংলাদেশের ইয়েতে হার্ড রক হেভি মেটালে পারফেক্ট। জুয়েলকে কিছুদিন পারফর্ম করে মেগাডেথ টেগাডেথ করে লাইভে ওয়ারফেজের সাথে, এই আর কি। তো এই হচ্ছে ওয়ারফেজের এই 4-5টা অ্যালবাম, মানে মানে এইগুলো হচ্ছে ওয়ারফেজের একদম রিয়েল জিনিস। এখান থেকে ওয়ারফেজ আস্তে আস্তে উঠে আসে। ওয়ারফেজের আসলে কমল ভাইকে আসলে কি বলবো, কমল ভাই এমন একটা মানুষ, বিগ হার্টেড মানুষ। কমল ভাইয়ের অনেক মানে এত সাহসী লোক, মানে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে, মানে রক অ্যান্ড রোল মিউজিক ইন্ডাস্ট্রিতে আমি দেখি নাই এত সাহসী লোক। মানে এই জনরা নিয়ে এস্টাবলিশ করা ইটস নট আ জোক, ইটস নট আ জোক। মানে মানুষ জানে না যেটা, সেইটা নিয়ে এই স্পিডে ওই সময়ে এই সাউন্ড, এটা আসলে কমল ভাই, টিপু ভাই, বাবনা ভাই এদের দিয়েই সম্ভব হয়েছে। আমরা ঠিক ওই সময় আসলে প্র্যাকটিস করতেছিলাম হচ্ছে, আমরাও প্র্যাকটিস করতেছিলাম স্লেয়ার, প্যান্টরা অনেক পরে, স্লেয়ারটা স্পেশালি প্র্যাকটিস করতেছিলাম, সেপালটুরা, কিংবা আরও ছিল অনেক ব্যান্ড ক্রিয়েটার। তো ওরকম কিছু ব্যান্ড প্র্যাকটিস করতে করতে একটা সময় আমরাও একটা ব্যান্ড করলাম। ব্যান্ডের নাম হলো পরে 3-D, যেটা হয়তো এই আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, 3-D। তো 3-D এখানে যে গিটারিস্ট অ্যান্ড ড্রামার ফয়সাল অ্যান্ড মুস্তাক, বা মাসুদ অ্যান্ড ফয়সাল, মুস্তাকের আর এক নাম মাসুদ। তো ওরা দুই ভাই কমলের খুব কাছে, বাসার কাছে ছিল ওদের বাসা। তো যে কারণে রেগুলার যাতায়াত করতো আমারই ড্রামার এবং গিটারিস্ট, তো আমিও যেতাম। তো ওই সময় অনেক গল্প ছিল, অনেক ছবি তোলা হইতো কমল ভাইয়ের সাথে, অনেক। কমল ভাই খুবই একটা বই পড়া, মানে বইয়ের পোকা ছিল, বই পড়তো, নস্টারডমস, আরও অনেক বইটাই পড়তো, শোনাইতো আমাদেরকে। কমল ভাইয়ের সময় অনেক ছবি আছে আমার কাছে, যেগুলো রেয়ার, আমার মনে হয় না কমল ভাইয়ের কাছে আছে। তো কমল ভাই ওইটা একটা শখ খেলো যে এই 3Dর যে ড্রাম, আর ও স্ট্রোক করে মারা গেল। ওইটা কমল ভাই ওকে কনকের মতোই, কনকের জায়গাটা ওকে দিয়ে দিছিল। ও রেগুলার আসা যাওয়া করতো ওই বাসায়। আমি যদিও ওদের সাথে ওইভাবে যেতাম না, কিন্তু আমি পরে অন্য সার্কেলে যাতায়াত করেছি। তো এই হচ্ছে অবস্থা। কমল ভাই আসলে, কমল ভাই মানে সে এমনও হয়েছে যে নিজে মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড, একটু ব্যাড হ্যাবিটে চলে গেছিল, ওই প্রসঙ্গে না যাই। সব কিছু মিলে কিন্তু ব্যান্ডকে ধরে রাখার জন্য যা করার সেট আপ করে দিছে, অনেকে আনছে, একে আনছে, ওকে আনছে, সব কমল ভাই করছে। পেছন থেকে টিপু ভাই জাস্ট সব ব্যালেন্স করছে। মানে ব্যাকবোন, টিপু ভাই ব্যাকবোন, লাইক একটা কোম্পানির এমডি টিপু ভাই, আর ফ্রন্টম্যান হচ্ছে কমল ভাই, এই দুইজন। আর বাবনা ভাই হচ্ছে আসলে কম্পোজিশনে, বাবনা ভাইয়ের জায়গায় লিজেন্ডারি ভূমিকা যা দেখাইছে, সেটা মানুষ এখন আর তাকে কিছু বলতে হয় না। আর এই জায়গাটায় সেকেন্ড অ্যালবামে যে রাসেল আলীর কথা বলছি, রাসেল আলী, ওয়াও, রাসেল আলী মানে মানে হি ইজ সামথিং। আসলে বাংলাদেশে লেজেন্ডের নাম আসলে রাসেল আলীর নাম থাকতে হবেই। রাসেল আলী সঞ্জয়, মানে ওয়াড়া কম্বিনেশন, ওয়াড়া, মানে এটা আসলে একটা জুটি দেখায় দিছে, দেখায় দিছে। রাসেল আলী যদি আর আর 2-3টা অ্যালবাম বাংলাদেশের থাকে করতো, না জানি কি হইতো আমি জানি না। স্যালুট এই ফুল লেজেন্ডদের। বাবনা ভাই তো আসলে বাবনা ভাইয়ের কত আর প্রশংসা করব, কত কি বলবো। আর সঞ্জয় আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য, অনেকে বলে হাসান নাকি খুব ভালো মানে ভোকালিস্ট। ডেফিনেটলি হাসান, ডেফিনেটলি লিজেন্ডারি ভোকালিস্ট। বাট সঞ্জয়ের যে স্কেল, সঞ্জয়ের যে দম, হাসানের ওই জায়গাটা মানে অ্যালবামে দেখায় নাই। একটি ছেলের যে টানটাতে দিছে, যে ইয়াটা দিছে, স্ক্রিমিংটা যে করছে, ওটার ধারে কাছে হাসান নাই। ওটা যে শুনে নাই সে হাসান হাসান করবে, আর যে শুনবে সে অফ হয়ে যাবে। যদিও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন ব্যান্ডে মিজান আসার আগ দিয়ে কমল ভাই আমাদেরকে বলতেছিল হাসানের কথা, যে হাসানকে যদি পাইতাম ওয়ারফেজে ডিফারেন্ট কিছু হয়ে যাইতো। কমল ভাই খুব চাইতো, কিন্তু কখনো বলে নাই, যেহেতু টুলু ভাই খুব কাছের। ব্যান্ড ভাঙার পরে আসলে পরে তো মিজান ইন করলো, আর দরকারও হয় নাই। মানে আর ভাঙার পরে কমল ভাই মনে হয় না আর হাসানের সাথে ওইভাবে কিছু অ্যাপ্রোচ করেছে, করলে অবশ্য আসতো, কিন্তু করে নাই। আর যেহেতু মিজান ইন হয়ে গেছিল ওই টাইমে, যে কারণে দরকারও হয়নি।
বাট মানে কমল ভাই খুব ইন্টারেস্টেড ছিল হাসানকে নিয়ে কিছু করার। বাই দ্য ওয়ে ওই চ্যাপ্টারগুলো আর মানে এই ঘটনাগুলো অনেকেই জানে না। যেমন ওই যে মমিন ভাইয়ের বললাম যে অবাক ভালোবাসা ছিল হচ্ছে ইয়েতে কি বলে অবাক ভালোবাসা, সরি হ্যাঁ অবাক ভালোবাসা। এটা হচ্ছে মবিন ভাইয়ের ওই যে ডিজিটোনে প্রবাবলি করছিল ফার্স্ট কোনো ডিজিটাল অ্যালবাম, যে কারণে একটু সাউন্ড একটু ইয়ে হয়ে গেছিলো, আমরা একটু মনে কষ্ট পাইছিলাম। বাট ইটস ওকে, ইটস ওকে, ঠিক আছে, এই আর কি অবস্থা। আর এটাই বলবো। তো আরও আসলে আমরা যে গানগুলো জানি ইয়ে সম্পর্কে, কি বলে ওয়ারফেস সম্পর্কে, সে আরও কিছু গান আছে যেগুলো অনেকেই তোমরা শোনো নাই। যেমন বাবনা ভাইয়ের একটা মিক্সড অ্যালবামে গান ছিল, এই মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টির রিমঝিম ছুঁড়ে, মানে চমৎকার গান। ইয়েটা ছিল, ধুনটা ছিল এরকম, নেই 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 তুমি নেই তো কাছে, ভালোবাসা নেই তবু স্মৃতিরা আছে, নেই 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 তুমি নেই তো কাছে, ভালোবাসা নেই তবু স্মৃতিরা আছে। অসাধারণ গান, অসাধারণ গান। তারপরে কিসের এত কান্না তোমার ওই দুটি চোখে, সারাটা হৃদয় জুড়ে কিসের এই নিশ্চুপ থাকা। ওহ, আসলে এসব অনেক হিস্ট্রি, অনেক কিছু বলতে গেলে কত বলবো, শেষ হবে না, শেষ হবে না। তো এই তো বললাম আসলে অনেকের আসা যাওয়া এগুলো অনেকের ইয়েতে নাই, জানাই নাই। এরপরে তো কমল ভাই আবার চলে আসে অর্থহীনে চলে আসে গ্যাপ নিয়ে। তো কমল ভাই আসলে মাঝখানে অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিল অনেকবার, ওনার কিছু ব্যাড হ্যাবিটের জন্য গ্যাপে ছিল। অনেক রিকোয়েস্ট করে আসলে আসলে উনি মানসিকভাবে বেশ বেশ ইয়ে আর কি। তো তার মধ্যেও যে এই ধরনের লিরিক্স এরকম মানে হি ইজ মানে হি ইজ আ ফিলোসফার। ভাবনা ভাই, কমল ভাই, টিপু ভাই, এরা জানতো আসলে কোথার থেকে কি। আর যাই হোক, নতুন যারা আছে পলাশ কিংবা আরও যারা আসছে গেছে, তাদের জন্য শুভেচ্ছা থাকলো, অনেক শুভেচ্ছা। অনেক সবাই দীর্ঘজীবী হোক। শামস আছেন, আছে হচ্ছে সাজ্জাদকেও ইদানিং দেখি কনভের জায়গায় না কাকে ঠিক বুঝতে পারবো না, সামিরকে দেখা যায়, মিস্টার রাজার, তো শামস, ইয়ে সরি পলাশ নূর, সবাই যে যার জায়গায়। পলাশ নূর কোক স্টুডিওতে খুবই ভালো করেছে, খুবই ভালো করেছে। আমি দেখলাম গানটা অন্ধজীবন। অন্ধজীবন আসলে আমরা তো আসলে প্রিভিয়াস শুনে অভ্যস্ত। যাই হোক, পলাশের জায়গায় ডে বাই ডে পলাশ ম্যাচিউর্ড হচ্ছে, এটা মানে হুইচ ইজ ভেরি নাইস অ্যান্ড ইম্পর্টেন্ট থিং ইজ পলাশ তার গলাটা ডে বাই ডে ম্যাচিউর্ড করতেছে, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং সে খুব খুব খুবই তার ভেতরে সে গুছাচ্ছে, এটা বোঝা যায় তার আউটপুটে। তো এই আর কি অবস্থা। তো আবারও বলি, ওয়ারফেজের সেলফ টাইটেল, তারপর হচ্ছে অবাক ভালোবাসা, দেন হচ্ছে জীবনধারা, দেন হচ্ছে অসামাজিক, এরপরে আলো। এই কয়টা অ্যালবাম, এই কয়টা অ্যালবাম দিয়ে আসলে মানে যদি এগুলো রিসার্চ করার মতো অ্যালবাম। এখানে লিরিক্স, ওই সময়ের কি বাস্তবতা, এটা একমাত্র ওয়ারফেজই পারছে গিয়ে করতে, তুলে ধরতে। বাকি ব্যান্ডগুলোর কথা আজকে আর না বলি। তো এরকম বহুত কিছু আছে যেগুলো আমরা ওই সময়ের সাক্ষী। আর আমি 3 - D যেটা বললাম আমাদের এই যে অ্যালবামটা, এইটা আমি চেষ্টা করব, আমার কাছে ফুল সিডিটা আছে এটার মধ্যে, তো আমি চেষ্টা করব এটার ইয়ে করতে, এটা চেষ্টা করব অনলাইনে আনতে, দেখা যাক। হোপফুলি এটা মানে একটা গান আছে, বিপ্লবী হোরা আমার বা এরকম কিছু একটা গান আছে, খেয়াল নেই আমার। তো তো এটা চেষ্টা করবো আমি এটা ইয়েতে করে নিব। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর ওয়ারফেজের জন্য আবার শুভকামনা, 40 বছর পদার্পণ উপলক্ষে। দীর্ঘজীবী হোক ওয়ারফেজ, দীর্ঘজীবী হোক সমস্ত মেম্বাররা, সুস্থ থাকুক। বাই।